শুক্রবার দ্বিতীয় দিনের অভিযানেও হদিস মেলেনি এমপি আজিমের দেহাংশের। পরে আলো কমে গেলে স্থগিত করা হয় অভিযান। দিনভর এমপি আজিমের মরদেহের খোঁজে পশ্চিমবঙ্গের পোলেরহাট থানার ভাঙ্গুর কৃষ্ণমাটি গ্রামে অভিযান চালায় ভারতের পুলিশ। গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে 12 দিনের রিমান্ডে পাওয়ার পরে নতুন করে অভিযান শুরু করে ভারতের সিআইডি। জিহাদকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তুলে শুক্রবার সকালে রিমান্ড আবেদন করেন গোয়েন্দারা। 12 দিনের আবেদন মঞ্জুর হওয়ার পরই তাকে নিয়ে দক্ষিণ 24 পরগনার পোলেরহাট থানার ভাঙ্গুরের কৃষ্ণমাটি গ্রামে অভিযান চালায় সিআইডি। যেহেতু নদীর সঙ্গে সম্পর্ক, ওখানে জোয়ার উঠলে একটু বেশি আসে, আবার ভাটা পড়ে গেলে আবার ট্রেনে চলে যায়। যদি বড় কোনো প্যাকেট ফেলা হয় তাহলে পাওয়া সম্ভব। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, খালটাকে সংস্কার করা হোক। শুক্রবার দ্বিতীয় দিনের অভিযানেও হদিস মেলেনি এমপি আজিমের দেহাংশের। পরে আলো কমে গেলে স্থগিত করা হয় অভিযান। এর আগে বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেফতার হন জিহাদ হাওলাদার। সেদিন রাতেই তাকে সাথে নিয়ে এমপি আজিমের দেহাবশেষ উদ্ধারের চেষ্টা চালায় ভারতের সিআইডি। এই মামলার সাথে সংশ্লিষ্ট না হলেও কলকাতার সরকারি আইনজীবী জানান, জিহাদের বিরুদ্ধে অপহরণ, হত্যা, মরদেহ গুম এবং আলামত নষ্টের অভিযোগে জামিন অযোগ্য মামলা করা হয়েছে। সবই জামিন অযোগ্য ধারা। যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে, আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। ভারতে হত্যাকাণ্ড হয় সেখানেই মামলার কার্যক্রম চলবে বলেও জানান তিনি। আপনি যে কান্ট্রিতেই অফেন্স করুন না কেন, আপনার অপরাধ যে কোনো দেশে হতে পারে, কিন্তু দেখতে হবে কোন জায়গাতে হয়েছে। আমরা বলি প্লেস অফ অকারেন্স বা পিও বলা হয় যাকে, কোন জায়গায় সংঘটিত হয়েছে। এর আগে পুলিশ জানায়, এমপি আজিমকে হত্যার জন্য জিহাদ হাওলাদারকে 2 মাস আগে মুম্বাই থেকে কলকাতায় নেওয়া হয়। সেখানে মাংসের দোকানে কসাইয়ের কাজ করতেন 24 বছরের জিহাদ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পর তার হাড় মাংস আলাদা করার কাজ করে জিহাদ হাওলাদার। একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করত জিহাদ। এসব তথ্য জানিয়েছে কলকাতা পুলিশ। এদিকে সিসিটিভির ফুটেজে দেখা যায় কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে ঢুকছে আজিম। তার সঙ্গে ছিল আরও 2 ব্যক্তি। একদিন পর একটি সুটকেস হাতে ওই ফ্ল্যাট থেকে বের হতে দেখা গেছে শাহিনকে। ওই সুটকেসেই মরদেহের খণ্ডিতাংশ ছিল বলে ধারণা পুলিশের। 13 মে দুপুর 2:53 সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কলকাতার সেই নিউ টাউনের ফ্ল্যাটে ঢুকছেন এমপি আনোয়ারুল আজিম। এই সময় তার সঙ্গে ছিলেন আরও 2 ব্যক্তি। তাদের একজন শিমুল ভূঁইয়া, আরেকজন ফয়সাল। একবার ভেতরে ঢোকার পর এমপি আজিমকে আর বের হতে দেখা যায়নি। এর 26 ঘন্টা পর 14 মে বিকাল 5:11 একটি সুটকেস হাতে ওই ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায় শিমুলকে। ওই সুটকেসেই এমপি আজিমের মরদেহের খণ্ডিতাংশ থাকতে পারে বলে ধারণা পুলিশের। আরও কটি ব্যাগ হাতে বের হতে দেখা যায় ফয়সালকে। পরে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন শিমুল। নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর ওয়ারি জোনের এক ডিবি কর্মকর্তা জানান, এই ফ্ল্যাটেই খুন করা হয় এমপি আজিমকে। স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধ আর পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির রেষারেষি এবং রাজনৈতিক প্রতিহিংসায় আজিম খুন হয়ে থাকতে পারেন। ঢাকা ও কলকাতার তদন্ত দল এ বিষয়ে একমত হয়েছেন। এদিকে জিহাদকে সঙ্গে নিয়ে ভাঙর, কৃষ্ণমাটি সহ আশেপাশের এলাকায় চলে এমপি আজিমের দেহাবশেষের খোঁজে অভিযান। শুক্রবার সকালে কলকাতা পুলিশের সঙ্গে যোগ দেয় ভারতের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। কিন্তু এমপি আজিমের মরদেহের খণ্ডিতাংশের হদিস ছাড়াই শুক্রবার রাতে শেষ হয় অভিযান। পুলিশ বলছে, এমপি আজিমকে হত্যায় খুলনার জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয় মুম্বাই থেকে। সেখানে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতেন 24 বছরের এই তরুণ। আজিমকে হত্যার পর তার হাড় মাংস আলাদা করে ফেলা হয়েছিল। আর এ কাজ জিহাদি করেছে বলে দাবি কলকাতা পুলিশের। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদার 1.5 বছর ধরে বাড়িতে নেই। 9 মাস আগে ফোনে শেষ কথা হয় স্ত্রীর সাথে। দিঘুলিয়া থানায় তার নামে অস্ত্র, মারামারি ছাড়াও ঢাকায় একটি ডাকাতি ও খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে জিহাদের পরিবার। 1.5 বছর আগে থেকেই নিখোঁজ তিনি।
খুলনার দিঘুলিয়া উপজেলার বারাকপুর গ্রামে জয়নাল হাওলাদারের ছেলে জিহাদ হাওলাদার। বাবা রং মিস্ত্রি, 4 ভাইয়ের সবার ছোট। পেশায় জিহাদ হাওলাদারও রং মিস্ত্রি। তবে কলকাতা পুলিশের দাবি, গ্রেপ্তার জিহাদ পেশায় একজন কসাই। এমপি আজিমকে হত্যার পর দেহ টুকরো করে তা প্লাস্টিকের ব্যাগে ভরে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার বিষয়টি স্বীকার করেন জিহাদ। স্থানীয়রা জানান, জিহাদ ঢাকায় একটি ডাকাতি মামলায় কিছুদিন কারাগারে ছিলেন। এছাড়াও স্থানীয় 2 চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে মারামারি ও অস্ত্র মামলার আসামি। ডাকাতি মামলায় জড়াই যাওয়ার পরে সেখান থেকে মনে করেন যে আবার এলাকায় আসছিল, আসার পরে আবার আরেকটা মার্ডার মামলায় জড়াই যাওয়ার পরে ও এখান থেকে নিরুদ্দেশ। এই ধরনের কাজের সাথে জড়াই গেছে তা আমরা তো জানতাম না, জানিও না, বুঝছেন। বারাকপুরের বাড়িতে জিহাদের বাবা মা, স্ত্রী ও 1.5 বছরের সন্তান থাকে। তারা জানান, ঢাকায় একটি ডাকাতি ও খানজানহালি থানায় একটি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। 1.5 বছর আগে থেকে জিহাদ হাওলাদার ও তার সেজ ভাই জাহেদ হাওলাদার বাড়ি ছাড়া বলেও দাবি তাদের। বাড়িতে নেই, প্রায় 1.5 বছরের মতো বাড়িতে নাই। আর কি জানি একটা সমস্যা হয়েছিল যশোরে, আমার সেজ বাসুরের, সেই ঝামেলাতে একটু দৌড়দৌড়ি হয়েছিল। পরে ও বাসা থেকে চলে গেছে, কই গেছে জানি না। আমার সাথে গত 9 মাস আগে একবার আমরা 2 মিনিট কথা হয়েছে, ছেলেটা কেমন আছে এটাই জিজ্ঞেস করছে। তারপরে আমার সাথে আর কোনো যোগাযোগ নাই। ওরকম ছেলে আমার দরকার নেই। তোমার বাপ মা যে তোমার দিয়ে ইজ্জত না বাসে, তা তুমি ছেলেটি কি করবে? দরকার নেই আমার। দিঘুলিয়া থানা পুলিশ জানায়, 2020 সালের এপ্রিল ও মে মাসে জিহাদের বিরুদ্ধে 2টি মারামারি মামলা হয়। 2023 সালের জুনে হয় অস্ত্র আইনে মামলা। তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের পরিকল্পনার পরপর অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিন তার গ্রামে শত কোটি টাকা বিনিয়োগের বাগানবাড়ি আর গরু, ছাগল, হাঁসের বিশাল খামার গুটিয়ে নিতে শুরু করেন। 30 এপ্রিল কলকাতা যাওয়ার আগে প্রায় 2 কোটি টাকায় খামারের সব গরু বিক্রি করেন। আর খুন ও গুমের বিষয়টি নিশ্চিত হয়ে 16 মে সব ছাগলও বিক্রি করে টাকা পাঠাতে বলেন খামার ব্যবস্থাপককে। এর 4 দিন পরে তিনি দেশ ছাড়েন। হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হলে সহায় সম্পত্তি লুটপাট হতে পারে এমন আশঙ্কায় শাহিন আগেভাগেই এসব উদ্যোগ নেন বলে মত স্থানীয়দের। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘুরে ফিরে নাম আসতে থাকে তারই বন্ধু কোটচাঁদপুর পৌরসভার মেয়রের ছোট ভাই আক্তারুজ্জামান শাহিনের কথা। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন, হত্যাকাণ্ডটি হয়েছে 13 মে। তার আগে 30 এপ্রিল কলকাতায় গিয়ে ভিআইপি রোডের একটি 4 তারকা মানের হোটেলে 9 দিন থেকে চূড়ান্ত করেন হত্যা ও লাশ গুমের সব পরিকল্পনা। হত্যাকাণ্ডের সময় তিনি কলকাতায় ছিলেন না, এটি প্রমাণ করতে দেশে ফিরে আসেন 10 মে। এমপি খুন আর গুম নিরাপদে হয়েছে জেনে 16 মে খামারবাড়ি দেখাশোনাকারী ঘনিষ্ঠ আজিজুর রহমান মানিককে ফোন করে 170টি দেশি বিদেশি ছাগল সবগুলো বিক্রি করে টাকা পাঠাতে বলেন। ভাড়া করা হত্যাকারীদের নগদ টাকা পরিশোধের জন্য শাহিন এটি করতে পারে বলে মনে করছেন অনেকে। 6-7 দিন আগে আমার বলছে যে এরকম হলো, আমার কটা ছাগল আছে, ওইটা বিক্রি করার ব্যবস্থা করে দিন। আনার সাহেবের এখানে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে হলো মেয়রের সাথে ব্যাপক ভালো সম্পর্ক ছিল। কালীগঞ্জের মেয়র সাহেব আর উনি আসছিল মেয়র সাহেবের মেয়ের বিয়েতে। শাহিন তার গ্রাম কোটচাঁদপুরের এলিঙ্গিতে 25 একর জমিতে বিশাল জায়গা নিয়ে গড়ে তুলেছেন আলিশান বাগানবাড়ি, দেশি বিদেশি গরু, ছাগল ও রাজহাঁসের খামার। ছিল 8 থেকে 10 জন নিরাপত্তা রক্ষী। সেই বাগানবাড়িতে দামি গাড়িতে লোকজন নিয়মিত আসা যাওয়া ছিল। আসতেন এমপি আনোয়ারুলও। এখন বাগানবাড়িতে কেউ নেই। পাহারায় থাকা 8টি বিদেশি কুকুরও সরিয়ে নেওয়া হয়েছে 3-4 দিন আগে। ওই ভোর 3:30 পর্যন্ত গান বাজনা হয়ে দেখা যাচ্ছে যে গাড়ি আসে, বড় বড় দামি দামি গাড়ি আসে, এসে ভিতরে এখানে দিয়ে দেয়। ভিতরে যাওয়ার পরে যে দেখা যাচ্ছে যে ওনারা ওনার মতো চলে যায়, আবার সকালবেলা গান বাজনা বন্ধ হয়ে যায়, এতটুকুই দেখি। এই ঘটনার পর ভয় আর আতঙ্কে কোটচাঁদপুর ও কালীগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঝিনাইদহ। আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবাজার মার্কেটে বহুতল ভবনের নির্মাণ কাজ। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 বছরের মধ্যে নির্মাণ শেষ করে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস। এছাড়া শিশু পার্ক, নজরুল সরোবর ও 8 লেনের ইনার সার্কুলার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গত বছরের 4 এপ্রিল ভোরে হঠাৎ আগুন লাগে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। পুরো আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 48 ইউনিটে সময় লাগে প্রায় 75 ঘন্টা।
এমন ভয়াবহ আগুনে শুধু মালামাল নয়, পুড়ে যায় হাজারো ব্যবসায়ের স্বপ্ন, নিঃস্ব হয়ে যান অনেক ব্যবসায়ী। 2 দিনের মধ্যেই আবার ঘুরে দাঁড়ানোর লড়াই। বাঁশ আর ত্রিপল দিয়ে বানানো হয় অস্থায়ী দোকান, শুরু হয় ব্যবসা। অগ্নিকাণ্ডের পরই ঘোষণা আসে বহুতল মার্কেট নির্মাণের। সেই প্রতিশ্রুতির সূচনা হচ্ছে। 106 কাঠা জমির উপর 365 কোটি টাকা ব্যয়ে 10 তলা মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে থাকবে 3215টি দোকান। ইচ্ছা রয়েছে, পরিকল্পনা রয়েছে যে 3 বছরের মধ্যেই আমরা উন্মুক্ত করে হস্তান্তর করে সকল ব্যবসায়ীদের হাতে এই মার্কেট, এই বিপণী বিতান তুলে দেব। উন্নয়ন আর আধুনিকায়নের জন্য 2019 সালে বন্ধ করে দেওয়া হয় শাহবাগের শিশু পার্ক। থানা অপসারণ মন্ত্রণালয় আর ডিএসসিসির মধ্যকার জটিলতার কারণে 5 বছরে আটকে আছে কাজ। সব জটিলতা কাটিয়ে শুরু হতে যাচ্ছে 603 কোটি টাকার কাজ। শিশু পার্কের সাথে আমারও ছোটকালের অনেক স্মৃতি আছে, আমরাও এখানে আনন্দ উপভোগ করেছি। এবার অত্যন্ত আধুনিক রাইডগুলো দিয়ে, খেলা সামগ্রীগুলো দিয়ে, যেটা আমরা বহির্বিশ্বে পাই, সেই খেলা সামগ্রীগুলো দিয়ে এই প্রকল্পটা সাজানো হয়েছে। এছাড়াও ধানমন্ডি লেকে নজরুল সরোবর ও পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত 8 লেনের ইনার সার্কুলার রোড নির্মাণের কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। ভূ উপগ্রহের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর অগ্রভাগ মোংলা, সাতক্ষীরা, পটুয়াখালী উপকূল অতিক্রম শুরু করতে পারে রোববার ভোরে। কেন্দ্র বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। উপকূল অতিক্রমের সময় জোয়ার থাকলে আছে জলোচ্ছ্বাসের পূর্বাভাস। নিম্নচাপের কেন্দ্রে সাগর উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। এরই মধ্যে সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। সাগরে গভীর নিম্নচাপ ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বঙ্গোপসাগরে তো অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, এই নিয়ে সবশেষ কি তথ্য আছে? আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানা গেছে? দেখুন, এটি বাংলাদেশের সীমানাবর্তী এলাকা থেকে এখনও 600 থেকে 700 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এটি প্রতি ঘন্টায় 50 থেকে ঝোড়ো বাতাস সহ 60 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অফিস থেকে যেটি আশঙ্কা করা হচ্ছে যে এটি বাংলাদেশের খুলনা, পটুয়াখালী যেই অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে আঘাত হানতে পারে এবং সেটি আজকে সন্ধ্যার পর থেকেই তার প্রভাব শুরু হতে পারে। যে জলোচ্ছ্বাসের কথা বলা হচ্ছে 5 থেকে 10 ফিট পর্যন্ত কিন্তু জলোচ্ছ্বাসের আশঙ্কা তারা করছেন। তবে সেটি যত কাছাকাছি আসবে তারপরেই সেটির সিদ্ধান্ত বা সেটির ঘোষণা হয়তো আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে, বর্ষা মৌসুমের ঠিক শুরুর সময়টিতে আমরা রয়েছে। এই সময়টিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার একটি প্রবণতা কথা কিন্তু আবহাওয়া অফিস বলছে। তারা যেটি বলছে যে এই অতিরিক্ত আর্দ্রতার কারণে যদি ঘূর্ণিঝড়টি আঘাত আনে তখন তার আগের এবং তার পরের কয়েকদিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটি যদি হয় তাহলে উপকূলবর্তী এলাকায় কিন্তু অনেক এলাকায় হয়তো পানি উঠে যেতে পারে, সেটিও কিন্তু তারা আশঙ্কা করছেন। ইতিমধ্যেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমরা দেখেছি জরুরি সতর্কতা দেওয়ার জন্য অতিরিক্ত একটি সেল গঠন করা হয়েছে। তার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড থেকেও সেটি একটি ঘোষণা দেওয়া হয়েছে, তারাও সেটি মনিটরিং করে যাচ্ছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে এটি ঘূর্ণিঝড় হলেও সুপার সাইক্লোন যেটিকে আমরা বলে থাকি সেটি হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কম আবহাওয়া অফিস বলছে। তবে যেহেতু এখন এটি 600 থেকে 650 কিলোমিটার বা কোনো কোনো অঞ্চল থেকে 700 কিলোমিটার দূরে অবস্থান করছে, তাই এখনই আসলে এটিকে নিয়ে পুরোপুরি নিশ্চিত করে কিছু বলা যাবে না। ইতিমধ্যেই সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার যে ট্রলারগুলো, যেমনটি আপনি বলছিলেন যে একেবারে সীমান্তবর্তী এলাকায় তারা কিন্তু উপকূলবর্তী এলাকায় থাকতে বলা হচ্ছে, গভীর সাগরে তারা যেন বিচরণ না করেন সেই ঘোষণাই কিন্তু দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত
গত মধ্যরাতের পরে নতুন করে আজকে সকালে আবহাওয়া অফিসে যে নতুন যে বুলেটিন সেটি এখনও তারা দেননি। কিছুক্ষণের মধ্যে তার নতুন ঘোষণা সেটি দেবেন। সেখানে হয়তো রেমালের যে প্রভাব বা রেমালের যে আনুষ্ঠানিক ঘোষণা সেটি হয়তো তারা দিতে পারেন এবং কতটা যেহেতু মধ্যরাতে তারা ঘোষণা দিয়েছেন যে 600 থেকে 650 কিলোমিটার দূরে অবস্থান করছে, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে তারা ঘোষণা দিবেন যে আরও কতখানি তারা আসলে পথ অতিক্রম করেছে। এবং গতকালকে আবহাওয়া অফিস যেটি জানিয়েছিল, এবং শুধুমাত্র বাংলাদেশের আবহাওয়া অফিস না, ভারতের আবহাওয়া অফিসও তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছে। কারণ খুলনা পটুয়াখালী যে অঞ্চলটি রয়েছে তার পাশেই কিন্তু ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে, সব মিলে তারাও কিন্তু ব্যাপারটি কে সামনে রেখে কাজ করে যাচ্ছে। তারা যেটি বলছেন যে আজকে সন্ধ্যার পর থেকেই মূলত এর প্রভাব পড়তে শুরু করবে। ইতিমধ্যে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আসলে শুরু হয়েছে এবং এই যে ঢাকা এবং ঢাকার আশেপাশে রাজধানী গত কয়েকদিন থেকেই কিন্তু একটি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং তাপদাহ না বলা গেলেও কিন্তু অস্বস্তি যে ভাব সেটি কিন্তু বিরাজ করছে। সেটিও আগামী কয়েকদিন থাকবে। ঘূর্ণিঝড়টি আসছে না পড়া পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত যখন শুরু হবে তখন এই ভ্যাপসা গরম এবং আর্দ্রতা সেটি কমবে, তবে ভ্যাপসা গরমটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সব মিলে বলা যায় যে কিছুক্ষণ পরে আবহাওয়া অফিসের নতুন যে বুলেটিনটি দেওয়া হবে সেখানে হয়তো আরও বিস্তারিত তারা বলবে ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা যে কতটুকু দূরে রয়েছে এবং এখন পর্যন্ত যে আশঙ্কাটি করা হয়েছে 100 থেকে 120 কিলোমিটার বেগে হয়তো আছড়ে পড়তে পারে, সেটি আসলে তাই হবে না, একটু কম বেশি হবে, সেটি হয়তো নিশ্চিত করে বলা যাবে তখন। ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাস নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন খালেদ রায়হান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে চলছে শ্রদ্ধা নিবেদন। সকাল 6:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা শ্রদ্ধা জানান। পরে ফাতিহা পাঠ ও দোয়া করেন। এরপর যোগ দেন আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানে। সকাল 7:30টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বাঙালি জাতির স্বাধিকার সংগ্রাম, মুক্তিযুদ্ধের সংগ্রামে কবি নজরুল প্রেরণার উৎস ছিলেন বলে জানান। পরে বিএনপি প্রসঙ্গে বলেন, দলটির নেতৃত্বে দেশে কিছু অশুভ সাম্প্রদায়িক শক্তি তৎপর। এদিকে সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কবি পরিবার সহ বিএনপি। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে চলছে শ্রদ্ধা নিবেদন। তিনি অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন কবি, যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য লিখেছেন, মানুষের মুক্তির জন্য কারাগারে গিয়েছেন। সেজন্যে নজরুল একজন প্রাসঙ্গিক ব্যক্তি সর্বকালের। যে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু সেই বিজয়কে সুসংহত করা এখনো আমাদের অনেক কাজ বাকি। সত্যিকার অর্থে আমাদের সকলের দায়িত্ব যে আমাদের জাতীয় কবির তার যে দর্শন, তার যে ভাবনা, সেটি যদি আমরা ধারণ করতে পারি, আমরা সত্যিকার অর্থে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে চলছে শ্রদ্ধা নিবেদন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, যারা শ্রদ্ধা জানাতে আসছেন কি বলছেন তারা? আজকে সারাদিনে আর কি আয়োজন থাকছে? কবির 125তম জন্মবার্ষিকী ঘিরে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন আয়োজন রয়েছে। সকাল থেকে কবির সমাধি প্রাঙ্গণে এসেছেন বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, তারা শ্রদ্ধা জানাতে এসেছেন। এখন এই মুহূর্তে সমাধি প্রাঙ্গণে ভিড় কম, তবে মানুষ আসছেন কিছুক্ষণ পরপর ছোট ছোট দলে ভাগ হয়ে তারা শ্রদ্ধা জানাতে আসছেন। আপনি দেখছেন কবির সমাধিটি ফুলে ফুলে ভরে গেছে। কবির প্রিয় ফুল এবং প্রিয় রঙে সমাধি একেবারে কানায় কানায় পূর্ণ। একটি বিষয়, যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন সকলেই যেটি বলছেন যে নজরুল কোনো নির্দিষ্ট ধর্মের কবি নন, নির্দিষ্ট সময়ের নন, তিনি কালোত্তীর্ণ। নজরুল সবসময় প্রাসঙ্গিক, তিনি মানুষের মুক্তি চেয়েছেন, শান্তি চেয়েছেন। তাই কবির সৃষ্টিকর্ম তখনই সার্থক হবে যখন কবির চেতনা মানুষ অন্তরে ধারণ করবে। বিশেষ করে নতুন প্রজন্ম, তারা যদি কবির চেতনা ধারণ করে তাহলে তারা সকল ভেদাভেদ ভুলে সুন্দর একটি সাম্যের সমাজ গড়তে পারবে। তেমনটাই আসলে এখানে যারা বিশিষ্টজন এবং সাধারণ মানুষ এসেছিলেন তারা বলছেন। এখানে এই কবির সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন, সে আয়োজনটি চলছে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে বাঁশুরি নামে একটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এখানে আলোচনা সভা এবং কবির গান সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সহ সাংস্কৃতিক পর্ব চলছে। একটি বিষয় এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের বিভিন্ন জনের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা যেটি চান যে দ্রোহ ও সাম্যের কবি নজরুলের যে চেতনা, সে চেতনা যেন বাংলাদেশের পরিমণ্ডল ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলে যে পৌঁছায় তেমনটা তারা আশা করছেন। বিশেষ করে সারা বিশ্বে যে অস্থিরতা চলছে, গাজায় যে আগ্রাসন চলছে বা ইউক্রেনে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ বন্ধের দাবি তারা জানিয়েছেন। তারা বলছেন যে নজরুলের চেতনা, সাম্যের চেতনা যদি বিশ্ববাসী ধারণ করে তাহলে মানুষে মানুষে হানাহানি ভেদাভেদ থাকবে না। সেই সাথে নজরুলের চেতনা বাংলাদেশ সহ সারা বিশ্বে মৌলবাদী শক্তির আগ্রাসন রুখে দিতে পারে। এখানে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন। তারাও যেটি বলছেন যে নজরুলের চেতনা ধারণ করে তারা আন্দোলন চালিয়ে যাবেন, নজরুলের চেতনা ধারণ করে তারা মৌলবাদী শক্তির আগ্রাসন রুখে দিবেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবেন, তেমন আশা তারা জানিয়েছেন। আপনি জানেন যে বাংলা সাহিত্য সঙ্গীত তথা সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ ছিলেন কাজী নজরুল ইসলাম। তবে তার যে সাহিত্যকর্ম সৃষ্টিকর্ম সেটি আসলে বিশ্বে তেমনভাবে এখনো পৌঁছেনি। অন্য যে মহাপুরুষ আছেন তাদের সাথে তুলনা করতে গেলে আলোচনা সভাগুলোতে সেটি আসলে আলোচিত হচ্ছিল যে আমাদের উদ্যোগটা আসলে যথার্থ নয়, সেই উদ্যোগকে আরো বেশি শানিত করতে হবে, নজরুলকে বিশ্ব দরবারে অন্য মহাপুরুষের পাশে সমান আসনে আসীন করবার জন্য। এখন পর্যন্ত এই ছিল জন্মবার্ষিকীর আয়োজন নিয়ে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে ৩ দিনের নজরুল উৎসব। শুক্রবার ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে গান, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পীদের সঙ্গে অংশ নেন আমন্ত্রিত শিল্পীরাও। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে মেতে ওঠে অডিটোরিয়াম ভরা দর্শক। ঢোল, তবলা, সেতার, বাঁশি আর হারমোনিয়ামের তালে সুরের মূর্ছনা ছড়ান শিল্পীরা। নজরুলের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে শুরু হয় ৩ দিনের এই উৎসব। আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ সেই গতিসম্পন্ন শক্তি যার নাম কাজী নজরুল ইসলাম। যেখানে আছি সেই অবস্থান থেকে আমাদের আসলে নজরুলকে স্মরণ করা উচিত। জাতীয় কবির ঐতিহ্য আমরা এভাবে প্রত্যেক বছর ধরে রাখতে চেষ্টা করব। আয়োজকরা জানান, অধিকার, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন নজরুল। কর্মের মাধ্যমে চেষ্টা চালিয়েছেন সকল সাম্প্রদায়িক বিষবাষ্প দূর করার। এখন আমাদের চারদিকে কিন্তু সাম্প্রদায়িকতার বিষবাষ্প। নানানভাবে নজরুলকে আখ্যা দেয়া হয় যে তিনি হয়তো ইসলামী পক্ষের শক্তি, কিংবা তিনি হয়তো কেউ বলেছেন তিনি তো আসলে বিবাহ করেছেন হিন্দু, শ্যামা সঙ্গীত লিখেছেন, তিনি বুঝে হিন্দু, এই যে দ্বন্দ্ব ছিল, তিনি তো আসলে মানুষের কথা বলেছেন। অনুষ্ঠানের শেষ দিনে রোববার উন্মোচন করা হবে ছায়ানটের নজরুল সঙ্গীতের তথ্য, ভাব ও অনুসন্ধান বইয়ের মোড়ক। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক সংঘাত ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবিতা, গান রচনা ও সাংবাদিকতার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সরাসরি অংশ নিয়েছেন তিনি, যা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয়। তাই গবেষকেরা বলছেন, বর্তমান বিশ্বে শক্তি প্রদর্শন, প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি থেকে মুক্ত হতে সাম্যের কবি নজরুলের দর্শন চর্চা জরুরি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের ঘোর বিরোধী মহাপুরুষ। স্বপ্ন দেখতেন শোষণ বৈষম্যহীন সাম্যবাদী সমাজের। আজীবন গিয়েছেন সত্যের জয়গান, আর মিথ্যের আবরণ খুলে দিতে করেছেন সংগ্রাম। খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বল। নাহি ভয় নাহি ভয়, বলে নাহি ভয় নাহি ভয়। কবিতা ও গানে যেমন বিদ্রোহী ছিলেন,
নিজের জীবনেও ছিল তার প্রতিফলন। অস্ত্র হাতে লড়াই করেছেন দেশের জন্য। সমাজের এই ছোটখাটো সমস্যাগুলোকে কাজে লাগিয়ে যখন ব্রিটিশরা বা সমাজের স্বার্থান্বেষী মানুষগুলো যখন মানুষকে ব্যবহার করেই মানুষের ক্ষতি করত, এই ছোট্ট নজরুলও কিন্তু এগুলো অনুভব করতেন। যে কারণে তার একেবারে ছোটবেলা থেকে যত লেখা আমরা পেয়েছি, সে লেখার মধ্যে বারবার কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনাটা তার চলে এসছে। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। হিন্দু মুসলিম সৌহার্দ্যের দৃঢ় প্রত্যয় ফুটে উঠেছে নজরুলের কবিতা এবং গানে। সারা জীবন ধর্মীয় মৌলবাদের বিপক্ষে সোচ্চার ছিলেন বিদ্রোহী কবি। নজরুল কিন্তু এই বিষয়গুলি নিয়ে খুব সুস্পষ্ট ছিলেন, তার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, এবং তার জন্য তাকে নিন্দিত হতে হয়েছে, তাকে নিগৃহীত হতে হয়েছে। তাকে বলা হয়েছিল যে তিনি হিন্দুত্বের জয়গান করছেন, এরকম একেবারে সরাসরি আক্রমণ করা হয়েছে। কিন্তু নজরুল এগুলোকে কোনো ব্যক্তিগতভাবে পাত্তাই দেননি। তিনি বলেছেন যে না, এই হিন্দু মুসলমানের মিলনের প্রয়োজন আছে। বর্তমান অস্থির বিশ্বে সত্য সুন্দরের পথে এগিয়ে যেতে নজরুলের সাম্যের বাণী এবং অসাম্প্রদায়িকতার দর্শন চর্চার তাগিদ দিচ্ছেন গবেষকরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাঁচের ভবন বাড়াচ্ছে রাজধানীর তাপমাত্রা। সৌন্দর্য বাড়াতে এসব ভবনে কাঁচের ব্যবহার দেশের আবহাওয়া ও পরিবেশের জন্য উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। ভবন নির্মাণের নীতিমালায় এই বিষয়ে নির্দেশনা তৈরির পরামর্শ দিয়ে নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। ৮০-র দশকের দিকে রাজধানীসহ বিভিন্ন স্থানে শুরু হয় ভবনে কাচের ব্যবহার। মূলত সৌন্দর্য বাড়াতেই শুরু হয় কাচের ব্যবহার। শীতপ্রধান দেশের অনুকরণে আধুনিক নগর তৈরিতে কাচের ব্যবহার করলেও এটি দেশের পরিবেশ ও আবহাওয়ার উপযোগী নয়। বিশেষজ্ঞরা বলছেন, অন্য এলাকার তুলনায় এসব ভবনের আশেপাশের তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, কাচের দেয়ালে সূর্যের আলোর প্রতিফলন তাপমাত্রা বাড়িয়ে দেয়। এসব ভবন ঠান্ডা রাখতে বাড়ছে এসির ব্যবহার, যা আরও বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা। সস্তা কাচের ভবন তৈরি করার মধ্যে দিয়ে তাপ শোষণের যে আবরণ তৈরির প্রবণতা বাড়ছে, এর ফলে প্রচণ্ড রকমভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপর চাপ বাড়ছে। সরকারের উচিত ইমারত নির্মাণ বিধিমালা এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে জরুরি বিষয় হিসাবে এটাকে আরোপিত করে এই বিষয়ে একটা সামঞ্জস্যপূর্ণ নির্মাণ প্রকৌশল বার করা। অতিরিক্ত গরমে মানুষের জীবন সহনীয় করতে পরিবেশ বান্ধব ভবন নির্মাণ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কাচের ব্যবহার যে শহরেই বেশি থাকবে, সেখানে সে হিট ইন্টেন্সিফাই করবে, এটাকে বাড়িয়ে তুলবে। আপনার তাপমাত্রা নগরের যা থাকবে, মানুষ এটার চেয়ে বেশি ফিল করবে। কাচের বিল্ডিং যিনি বানাচ্ছেন, তিনি কিন্তু এটাকে যদি আবার পরিবেশ বান্ধব বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিল্ডিং বানাতেন, তাহলে হয়তো খরচও কম পড়তো, বিল্ডিংটা স্থায়িত্বশীল বেশি হতো, দেখতেও ভালো হতো। ভবন নির্মাণে কাচের ব্যবহার কমানো গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রভাব রাখবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এজন্য ইমারত বিধিমালা সংশোধন করে কাচের ব্যবহার নিরুৎসাহিত করার পরামর্শ তাদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার খালিশপুর গোয়ালখালীতে সরকারি দৃষ্টি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টির কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ৬০ বছরের পুরনো ভবনের অনেক অংশ ধসে পড়েছে, বিভিন্ন স্থানের বিম ও পলেস্তারা খসে রড বের হয়ে আছে। ২০১৮ সালে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প না থাকায় এই ভবনেই চলছে পাঠদান। ভবন ধসে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। পাশাপাশি রয়েছে আবাসিক হল সংকট। জরাজীর্ণ ভবনের কারণে মোট বরাদ্দ আসনের চেয়ে রয়েছে কম সংখ্যক শিক্ষার্থী। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে।
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর সংঘাতে উত্তাল রাখাইন রাজ্যটি প্রায় ৪৫,০০০ রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার এই তথ্য জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল। তিনি বলেন, চলমান সংঘাতের কারণে বুথিডং ও মংডুর কয়েক হাজার বেসামরিক নাগরিক এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। নিরাপত্তার জন্য তারা বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীর কাছে একটি এলাকায় আশ্রয় নিয়েছেন। বান্দরবানের তুমরুর সীমান্তে মাইন বিস্ফোরণে 2 বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার রাত 8:30টার দিকে পশ্চিম কুলকোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, রাতে কোনারপাড়া এলাকা থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সেখানে গেলে নবী হোসেন ও আবু তাহেরকে গুরুতর আহত অবস্থায় সীমান্তের কাঁটা তারের কাছে পড়ে থাকতে দেখেন। তাদের উদ্ধার করে উখিয়ায় কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। সীমান্তের ওপারে রোহিঙ্গাদের জড়ো হওয়া এবং মাইন বিস্ফোরণ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন, আর যেই মাইন বিস্ফোরণের যে 2 জন বাংলাদেশি আহত হয়েছেন তাদের অবস্থা এখন কেমন? আপনি জানেন, মিয়ানমারের ওপারে অর্থাৎ সেখানকার আরাকান আর্মি এবং সেখানকার যে সেনাবাহিনীর মধ্যে যে সংঘর্ষ চলছে সেটির কারণে বেশিরভাগ অর্থাৎ এখানকার মংডু শহরের বেশ কিছু এলাকায় যে সকল রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম আছে সেখানে ব্যাপক গন্ডগোল হয়েছে, গোলাগুলি হয়েছে। ইতিমধ্যে প্রায় ৪৫,০০০ রোহিঙ্গা যে সেই জায়গা থেকে পালিয়ে সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে, সেরকমই আমরা বাংলাদেশ অংশ থেকে আমরা খবর পাচ্ছি। তবে এখানকার তাদের যে স্বজনরা আছেন তারা বলছেন তাদের সাথে আসলে যোগাযোগ করা খুব কঠিন হয়ে পড়েছে, যেহেতু সেখানে মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন সবকিছু বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। তো এখন পর্যন্ত যে তথ্যটি আছে, প্রায় ৪৫,০০০-এর মতো মানুষ রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন। তবে এই পরপরই কিন্তু সীমান্ত এলাকা খুব কঠিন নজরদারিতার মধ্যে রেখেছেন। যে সীমান্ত এলাকায় বিজিবি পাহারা বাড়িয়েছেন, নাফ নদীতে সেখানে কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আর যাতে নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে খুব সতর্ক অবস্থায় রয়েছে। আমি নীলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর সাথে কথা বলেছি। তিনি বলছেন, আমরা নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে দেব না। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে স্থানীয়রাও কিন্তু অনেকটা বেশি খুব কঠোর এবং সজাগ রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনি যেটি বলছিলেন যে ঘুমদুমে মাইন বিস্ফোরণে 2 জন আহত হয়েছেন, একজনকে MSF হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নবী হোসেন নামে যে আরেকজন গুরুতর আহত হয়েছেন, গতকাল রাতেই তাকে যে MSF হাসপাতাল থেকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বান্দরবানের তমরু সীমান্তের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় রংপুরে গঙ্গাচড়া ও কাউনিয়া দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বেশ কিছু বসতভিটা, ফসলি জমি ও রাস্তাঘাট বিলীন হয়েছে নদীগর্ভে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের মানুষ। এদিকে বরাদ্দ না থাকায় ভাঙন কবলিত এলাকার বেশিরভাগ স্থানেই জিও ব্যাগ ফেলা যাচ্ছে না বলছে পানি উন্নয়ন বোর্ড। টানা কয়েকদিন ধরে কাউনিয়ার গোদাইগ্রাম সহ তিস্তা তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। গঙ্গাচড়া ও পীরগাছার বিভিন্ন এলাকায়ও ভাঙন তীব্র হয়েছে। এরই মধ্যে নদী তীরবর্তী বসতভিটা, রাস্তাঘাট ছাড়াও প্রায় 90 হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে নিয়মিত ভাঙন দেখা দিলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নদী এলাকায় এগুলো সমস্ত বসতভিটা, এগুলো জমি এগুলো সব ভেঙে গেছে। আমরা বাড়ি ঘরের মালপাতি টানা বানাচ্ছি। কত ফসল পাতি আসছিল, আল্লাহ তাআলা আল্লাহ করে নিয়ে গেল। আমরা কেমনে যে থাকুন, কেমনে যে কি করবো, আজকের কোনো উপায় নাই। তিস্তা নদী পাগলা নদী, এটা সময় অসময় বোঝে না। এই আমার গদাই গ্রামের পুরো অংশই ভেঙে নিছে। আজ যাই দিন যাই ভাই, আমি ঘুম নাই খেত কারোরই। সবাই আমরা নদী পার দিয়েছেন, চিন্তা ভাবনা থাকি। ট্রেনে বন্ধু গেছি, রংপুর বন্ধু গেছি, ওনারা কোনো কাজই করে না। যখন ওই যে 2-1 চাপ ভাঙে তখন এসে দেখে যে হ্যাঁ আমরা ফালামো। তিস্তার প্রায় 500 মিটার অংশে ভাঙন দেখা দিলেও জিও ব্যাগ ফেলার কাজ চলছে আগে টেন্ডার হওয়া 190 মিটার অংশে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে বাকি অংশের জন্য জিও ব্যাগ বরাদ্দের চেষ্টা চলছে। প্রধান প্রকৌশলী মহোদয়কে অবহিত করা হয়েছে এবং উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আকস্মিক বা জরুরি ভিত্তিতে বেশ কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন প্রশমনের কাজ চলমান রয়েছে। তিস্তার ভাঙনে হাজার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় স্থানীয়রা, তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হঠাৎ যমুনার ভাঙনের কবলে পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রাম। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে নদী পাড়ের মানুষ। আরও জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি জানাবেন। ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার বেড়া উপজেলার নতুন ভাড়েঙ্গা ইউনিয়নের লাইলাই পাড়া এলাকায়, যেখানে হচ্ছে গত 15 দিন আগ থেকে যমুনার এই নদীর ভাঙন দেখা দিয়েছে। আপনি জানেন যে এই নদীর পানি বাড়তে আসলে শুরু করেছে, আর এই পানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক হারে দেখা দিয়েছে কিন্তু নদী ভাঙন। আর এই নদী ভাঙনের ফলে সবচেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন এই নদী পাড়ের আসলে মানুষ। শুধু এই এলাকায় নয়, পার্শ্ববর্তী এই বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদা সহ যেসব এলাকা রয়েছে, সারাশি, নতুন ভাড়েঙ্গা, লাইলাই পাড়া সহ বেশ কয়েকটি কিন্তু এই নদীর যমুনা নদীর বা আসলে এই তীর কিন্তু ভেঙে ইতিমধ্যে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হঠাৎ করেই এই আসলে এই যমুনায় পানি বাড়ছে, আর এই পানি বাড়ার এই জ্যৈষ্ঠের শুরুতে এইসব গ্রামে দেখা দিয়েছে কিন্তু ব্যাপক নদী ভাঙন। আর গত 2 সপ্তাহে প্রায় এই সব এলাকার অর্ধশতাধিক ফসলি জমি, যেমন ধান, তিল সহ যে গম ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এবং এই 15টি গ্রামের মানুষ কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ হচ্ছে নদী ভেঙে তাদের ঘর বাড়ি কখন আসলে নদীগর্ভে বিলীন হয়ে যায়, এই আতঙ্কে তারা কিন্তু রয়েছেন। আর স্থানীয়দের সঙ্গে আমরা আসলে কথা বলেছি, তারা বলছেন যে প্রতি বছরই বর্ষাকালে এই চরের মানুষ কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে। এবারও এই একই অবস্থায় অসময়ে নদী ভাঙন শুরু হয়েছে এবং কয়েকদিন আগেই তারা আসলে এইসব ধান কাটা শুরু হয়েছিল, তারা ধান কাটতে পারেনি এবং কিছু ধান ঘরে তুললেও আসলে বেশিরভাগই নদীগর্ভে বিলীন হয়েছে। আর এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পাওয়ার, তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন আসলে যে আমরা এই বিষয়ে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি এবং তারা বরাদ্দ পেলেই এই আসলে তারা নদী ভাঙন রোধে তারা ব্যবস্থা নেবেন। আর একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, শুধু এই জমি নয়, ফসলি জমি নয়, পার্শ্ববর্তী মসজিদ, মন্দির এবং যেগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এগুলো কিন্তু চরম হুমকির মুখে রয়েছে এই নদী ভাঙন এলাকায়। এই ছিল আমার কাছে আসলে পাবনার নদী ভাঙন নিয়ে সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। অর্থবছরের প্রথম 9 মাসে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতার থেকে বৈধ পথে প্রবাসী আয়ে বড় পতন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাময়িক হিসাবে দেখা গেছে এই সময়ে শ্রমবাজার থেকে দেশে আসে $1,707 কোটি। বড় শ্রমবাজার সৌদি আরবের প্রবাসীরা গেল বছর একই সময়ের তুলনায় প্রায় 29% কম অর্থ পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের এবং কাতারের প্রবাসীরা যথাক্রমে প্রায় 31 ও 24% অর্থ কম পাঠিয়েছেন। কুয়েতের শ্রমবাজারে আয় কমেছে 7%, তবে সংযুক্ত আরব আমিরাত থেকে বেড়েছে 48%, ওমান থেকে 28% এবং যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় বেড়েছে 46%-এর বেশি। অর্থবছরের 9 মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 6.48%। গত মাসে আয় বেড়ে এসেছে $204 কোটি, আর চলতি মাসে প্রথম 17 দিনে প্রবাসী আয় এসেছে $135.87 লাখ। খুলনার খালিশপুর গোয়ালখালীতে সরকারি দৃষ্টি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়টির কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে। 60 বছরের পুরনো ভবন ধসে যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। পাশাপাশি রয়েছে আবাসিক হল সংকট। অন্যদিকে মোট বরাদ্দ আসনের চেয়ে রয়েছে কম সংখ্যক শিক্ষার্থীও।
ভবনটির অনেক অংশ ধসে পড়েছে, বিভিন্ন স্থানের বিম ও পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। এমনই জরাজীর্ণ অবস্থা খুলনার গোয়ালখালী উপজেলার দৃষ্টি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভবনের। ঝুঁকিপূর্ণ হওয়ায় 2018 সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় এই পরিত্যক্ত ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। সবসময় আতঙ্কগ্রস্ত থাকি যে কখন কি হয় কি না হয়। বিশেষ করে বড় যখন ঝড় বাতাস হয় তখন তো আমরা খুব একটা ভীতে মধ্যে থাকি, ভয়ের মধ্যে থাকি। জরাজীর্ণ ভবন অবশ্যই আমরা ভয়ের মধ্যেই থাকি, কারণ কখন উপরে থেকে একটা ইট খুলে পড়ে। এটা নিজে শঙ্কিত নয় তা না, যেহেতু এটা জরাজীর্ণ ভবন এবং পরিত্যক্ত ভবন, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। পাশাপাশি রয়েছে আবাসিক হল সংকট। হলের মোট 4টি ভবনের মধ্যে 2টি পরিত্যক্ত, তাই বরাদ্দ 130 জন আবাসিক শিক্ষার্থীর পরিবর্তে রয়েছে 82 জন। শ্রেণী সংকটের কারণে বরাদ্দ অনাবাসিক 50টি আসনে কোনো শিক্ষার্থী নিতে পারছে না কর্তৃপক্ষ। ক্লাসরুমের অভাবে আমরা 130টা বাচ্চা ভর্তি নিতে পারি না। এখন বর্তমান 82 জন বাচ্চা ভর্তি আছে। নতুন ভবন হলে আমরা 130টা বাচ্চা ভর্তি নিতে পারবো, সাথে সাথে অনাবাসিক যে 50টা সিট আছে, অর্থাৎ টোটাল 180টা সিট আছে, সেই বাচ্চাগুলো আমরা এখানে ক্লাস করাতে পারবো। তবে বিদ্যালয়ের নতুন ভবন ও আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। প্রশাসনিক ভবন থেকে শুরু করে নিবাসী শিশুদের থাকার যে আবাসিক ভবনগুলো, এগুলো অনেক জরাজীর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে সরকার এটার নতুন করে ঢেলে সাজানোর জন্য একটা ডিপিপি প্রণয়ন করেছে, সেটা প্রি একনেক পর্যন্ত অনুমোদন সম্পাদন হয়েছে। 1962 সালে খুলনার মৌলভীপাড়ায় ভাড়া বাড়িতে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। পরে 1964 সালে 4.4 একর জমিতে বর্তমানে স্থানান্তর করা হয় বিদ্যালয়টি। 60 বছর ধরে ভবনগুলোতে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।